লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ডের বৈঠক, মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান, চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ বিশিষ্টজনদের, আন্তর্জাতিক সমর্থন না পেলে সংস্কার টেকানো নিয়ে সংশয় হিউম্যান রাইটস ওয়াচের। হিংসা ভুলে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের, বেশি সংস্কারের প্রয়োজন নেই, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনের বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বৈঠকে বসেছে মেডিকেল বোর্ড। সেখানে তারেক রহমান ও জোবাইদা রহমানও উপস্থিত আছে বলে জানা গেছে। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শুক্রবার যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নেতাকর্মীরা মনে প্রাণে বিশ্বাস করেন বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে উঠবেন। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন থেকে মোহাম্মদ আব্দুল হান্নান। 10 দিনের মতো যুক্তরাজ্যের বিখ্যাত দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় 17 জানুয়ারি দোয়া মাহফিলের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সেক্রেটারি কয়সর এম আহমেদ। এ সময় সভাপতি এম এ মালেক বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার পাশাপাশি পরিবারের সাথে হাসি খুশি অবস্থায় আছেন। আমিও দেখেছি কালকে যে উনি একটু হাসি খুশির মধ্যে, উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায় এবং আগামীতে দেশ এবং জাতি গঠনে ওনার পরামর্শে দেশের যে যত সেই আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এর জন্য একটা অ্যাসেট। আমাদের প্রত্যেকটি ইউনিটকে আজকে শুক্রবার জুম্মার নামাজের পর খতমে কুরআন এবং দোয়া মাহফিল ছিল। আজকে আমরা যুক্তরাজ্য বিএনপি এই ব্রিকলেন জামে মসজিদে আমরা খতমে কুরআন এবং দোয়া মাহফিল হয়েছে ইতিমধ্যে। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মনে প্রাণে দোয়া করছেন নেতাকর্মীরা। অনেকেই দোয়া মাহফিলে অংশ নিতে লন্ডনের বাহির থেকেও এসেছেন। আমরা দোয়া করছি দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া উনি অতি সত্বর অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং দেশের নেতৃত্ব দিবেন। এটাই আমাদের দোয়া, এটাই আমাদের কামনা। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস সহ নানা রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত। আজকে তো আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইছি সুস্থতা কামনা করে, এবং উনি যেন দেশে সুস্থভাবে ফেরত যেতে পারে, এবং তো সুস্থতা কামনা আমাদের মুখ্য বিষয়। অ্যাজ সুন অ্যাজ পসিবল উনি সুস্থ হয়ে যাবেন, আমরা ইনশাআল্লাহ তাকে নিয়ে বাংলাদেশে যাব। লন্ডন ক্লিনিকে চিকিৎসারত বেগম জিয়ার প্রতিদিনই কোনো না কোনো টেস্ট হচ্ছে বলে জানা গেছে। ব্রিকলেন মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে আসা নেতাকর্মীরা আশা প্রকাশ করলেন বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং দেশকে আবারও নেতৃত্ব দিবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। শুক্রবার মাকে হাসপাতালে দেখতে গিয়ে তারেক রহমান সবার কাছে এই দোয়া প্রার্থনা করেন। মার কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। আজকে তো মেডিকেল বোর্ড বসবেন, সেটা আপনার জানেন, আপনারা যাচ্ছেন। ধন্যবাদ। সংস্কার নিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ বিশিষ্টজনদের। অন্তর্বর্তী সরকার চাইলেও সব বিষয়ে এখনই সংস্কার করতে পারবে না মন্তব্য করে তারা বলছেন, নির্বাচিত সরকারই সংস্কার বাস্তবায়ন করবে। তাই নির্বাচনের বিষয়ে কালক্ষেপণ করলে অন্তর্বর্তীকালীন সরকার সমালোচিত হবে বলে মত তাদের। ওবেদুল্লাহ মামুনের রিপোর্ট। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন,
এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার চেয়ে বুধবার প্রধান উপদেষ্টার কাছে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রস্তাবিত প্রতিবেদনগুলো নিয়ে সর্বমহলে চলছে আলোচনা সমালোচনা। সংবিধানের বেশ কিছু বিষয় সংস্কার প্রস্তাব থাকলেও তা এখনই বাস্তবায়ন করার এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। আর নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী হওয়ার তাগিদ দেন বিশিষ্টজনরা। এগুলি সময় ক্ষেপণের একটা প্রক্রিয়ার মধ্যে আমরা পড়ে গেছি। আমরা এই মুহূর্তেই আমরা নির্বাচন নিয়ে কথা বলতে পারি এবং এই যে স্টেক হোল্ডারদের সাথে আমি দেখলাম যে ফেব্রুয়ারি 15 থেকে সম্ভবত ধারাবাহিক আলোচনা। এবং ফেব্রুয়ারি 15 কেন লাগবে? যা এত সংস্কার নিয়ে আলোচনা করার এই সরকারের তো আসলে দায়িত্ব বলে আমি মনেও করি না। আলোচনার মধ্য দিয়ে একটা ঐকমত্যে পৌঁছানোর আমরা চেষ্টা করব, যেটা সরকার করবেন, যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সেখানে যেটা হবে যে কমন পয়েন্টস এগ্রি করলে যে মিনিমাম কমন পয়েন্টস, কমন সংস্কার কী কী হতে পারে, সেটা যখন ঠিক হবে তখন সেগুলো নিয়ে বাস্তবায়নটা কীভাবে হবে, ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে, ওটা নিয়ে আলাপ আলোচনা হবে। প্রস্তাবিত সরকারে বেশ কিছু বিষয়ে গোঁজামিল রয়েছে অভিযোগ করে তারা বলেন, নির্বাচন যত বিলম্ব হবে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে ততই আস্থা হারাবে। আর কিছু কিছু বিষয় সংস্কার কমিশন গঠন দরকার ছিল না মন্তব্য করে তারা বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে তা অর্ডিন্যান্স জারির মাধ্যমেই সম্ভব ছিল। সংবিধানে যদি হাত দিতে হয় সেটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব না, কারণ ইন্টারিম গভর্নমেন্ট তো সংবিধান সংশোধন করতে পারবে না। এবং আমরা সবাই জানি যে সংবিধান সংশোধন করতে হলে একটা পার্লামেন্ট লাগবে এবং সেই পার্লামেন্টে 2/3 মেজরিটি লাগবে। সুতরাং সংবিধানের সাথে সম্পর্কিত যে কোনো সংশোধন বা যে কোনো সংস্কার এটার জন্য অপেক্ষা করতে হবে এবং পরবর্তীতে যে নির্বাচিত পার্লামেন্ট আসবে, যখনই আসুক, তারা এই সংস্কারগুলোতে হাত দিতে পারবে। আস্থার জায়গা ধরে রেখেই তারা যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে এবং নির্বাচন ব্যবস্থা করার জন্য যা যা দরকার, যে 4টা মূল আপনার সংস্কার দরকার প্রশাসন ছাড়া, সেগুলি কিন্তু এসে গেছে। কাজে এখন এর ভিত্তিতে তো আমরা আলোচনা এক সপ্তাহের মধ্যে করতে পারি। সংস্কার কমিশন সব শ্রেণী পেশা মানুষের সাথে সংলাপ করেনি বলেও মন্তব্য বিশ্লেষকদের। প্রমাণিত হলে তার ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, প্রাতিষ্ঠানিক এবং আন্তর্জাতিক সমর্থন না পেলে তা টিকিয়ে রাখা মুশকিল হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়ার্ল্ড রিপোর্ট 2025-এ এমন তথ্য উঠে এসেছে। HRW এর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের গুমের ঘটনার তদন্তে অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করেছে। এছাড়া হাসিনার আমলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সংস্কার ও জবাবদিহি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান সরকার। তবে এসব বিষয়ে স্থায়ী সমাধান প্রয়োজন। এক্ষেত্রে ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আন্তর্জাতিক সমর্থন না পেলে অন্তর্বর্তী সরকারের সমস্ত পদক্ষেপ নষ্ট হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন মীনাক্ষী গাঙ্গুলি। প্রতিবেদনে বলা হয়, গুম এবং রোহিঙ্গা শরণার্থীর মতো বিষয়ে সমাধানগুলো আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে করা উচিত। হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদি খানে ঢালি আম্বার রিসোর্টে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, 15 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অনেক রক্তপাত হয়েছে, এটা নতুন বাংলাদেশ হয়েছে। বলেন, এখন তরুণদের সবচেয়ে বেশি লেখাপড়ার উপর গুরুত্ব দেওয়া দরকার। ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক, কলেজের সাবেক ভিপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপি নেতা ফজলুল হক মিলন সহ অন্যরা। আন্দোলনে ছাত্র জনতার উত্থানের মধ্যে দিয়ে অনেক রক্তপাত হয়েছে। আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি, সকলে একসাথে হয়ে যেন আমরা সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এখানে আমরা জানি অনেক দূর এগিয়েছি, আমাদের আরো অনেক দূর যেতে হবে। এই জন্য আমার বিশ্বাস ঢাকা কলেজ সবসময় নেতৃত্ব দিয়েছে,
টাকা করা হচ্ছে আপনারা সর্বক্ষেত্রে। এখন মেধার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি মনে করি তাদের নেতৃত্ব দেওয়ার বোধহয় সময় এসেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ছিলেন দুর্নীতির মডেল। এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট বসানোর সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদলের প্রথম শহীদ বীর প্রতীক এটিএম খালেদের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, পরিবর্তিত পরিস্থিতিতেও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্তব্য করেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর দুর্নীতি নিয়েও। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। যেখানেই যায় শুধু ঘুরে ফিরে হাসিনের যে মহা দুর্নীতি, একেবারে গ্যালাক্সি সমান দুর্নীতি, এটা ছাড়া আর কোনো বক্তব্যই খুঁজে পাই না। এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলবো? তার ভাগনা ভাগ্নি, ছেলে মেয়ে, কোনটা ধরে কথা বলবো? শেখ হাসিনাকে কিসের ভিত্তিতে আশ্রয় দিয়েছে ভারত, সেই প্রশ্ন তোলেন রিজভী। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জায়াল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, একটি নির্বাচন দিতে এত সংস্কারের দরকার নেই। যে সংস্কার করলে জনগণ ৪০ টাকার কমে চাল খেতে পারবে, সে সংস্কার করার দাবি জানান তিনি। ৯১ সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নেই। যে সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ ৪০ টাকার চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। এমন সংস্কার দরকার। অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবিও জানান বিএনপির এই নেতা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ২০২৫ সালে বাংলাদেশের জন্য ৫টি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি হল মূল্যস্ফীতি। WEF এর আগামী ২ বছরে আপনার দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলো শীর্ষক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে আরও 4টি ঝুঁকির খাত হল চরমভাবাপন্ন আবহাওয়া, দূষণ, বেকারত্ব, অর্থনৈতিক নিম্নমুখিতা। এসব কারণে দেশে বন্যা, উচ্চ তাপপ্রবাহ, বায়ু এবং পানি দূষণ, মন্দা, স্থবিরতার মতো চরম দুর্ভোগ নেমে আসতে পারে। এগুলো ছাড়াও ভূ অর্থনৈতিক বিবাদ, ভুল তথ্য প্রচার, সামাজিক মেরুকরণ, বৈশ্বিক ব্যবস্থায় পরিবর্তন, মানবাধিকারের অবক্ষয়ের মতো আরও 10টি প্রধান ঝুঁকির ক্ষেত্র চিহ্নিত করেছে সংস্থাটি। জলবায়ুগত, সামাজিক ও অর্থনৈতিক সহ সাম্প্রতিক বছরগুলোর অন্যান্য উদ্বেগকে ছাপিয়ে বিশ্বের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে রাষ্ট্রভিত্তিক সশস্ত্র সংঘাত, এমন তথ্যই উঠে এসেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ পড়িয়েছেন কাবা শরীফের সাবেক ইমাম শাইখ ডক্টর হাসান বিন আব্দুল হামিদ বুখারী। শুক্রবার বায়তুল মোকাররমের পূর্ব গেটে আজমতে কোরআন ও শানে রিসালাত আন্তর্জাতিক মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে যোগ দেন কাবার সাবেক এই ইমাম। সম্মেলন মঞ্চে ওঠার আগে মাগরিবের নামাজের ইমামতি করেন তিনি। আন্তর্জাতিক কিরাত সংঘ বাংলাদেশ আয়োজিত এই মহাসম্মেলনে কুরআন ও হাদিসের আলোকে জীবন গঠনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। সম্মেলনে তুরস্ক, সৌদি আরব ও ইরানের বিখ্যাত কারীরা কুরআন তেলাওয়াত করেন। এ সময় দেশখ্যাত আলেমদের পাশাপাশি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ডের বৈঠক, মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান, চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাগে বিশিষ্টজনদের, আন্তর্জাতিক সমর্থন না পেলে সংস্কার টেকানো নিয়ে সংশয়ে হিউম্যান রাইটস ওয়াচের। হিংসা ভুলে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের, বেশি সংস্কারের প্রয়োজন নেই, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি নেতাদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকালে 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।